প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা পড়েছিলাম বাস্তব সংখ্যার শ্রেণী বিভাগ। আর আজকে সেই ধারাবাহিকতায় আমরা বাস্তব সংখ্যায় আমরা দুটো সংখ্যা দেওয়া থাকবে, সেই সংখ্যা থেকে মূলদ অমূলদ সংখ্যা দুটো দেওয়া থাকলো, সেখান থেকে আমরা কতগুলো অমূলদ সংখ্যা বের করতে বলবে এইটা নির্ণয় শিখব। এরপর আমরা বাস্তব সংখ্যার কিছু বৈশিষ্ট্য আছে সেটা নিয়ে আলোচনা করব। তো চলো, আমরা যেহেতু গত ক্লাসে বাস্তব সংখ্যার বৈশিষ্ট্যগুলো পড়েছিলাম, তো আজকে আমরা আলোচনা করব উদাহরণ 1। উদাহরণ 1-এ কি বলছে দেখো। উদাহরণ 1-এ বলছে √3। আচ্ছা, তার আগে আমরা গত ক্লাসের একটু আলোচনা করে নেই। দেখো, √3 কে কোন সংখ্যা বলছিলাম? অমূলদ সংখ্যা। কি বলছিলাম? অমূলদ সংখ্যা। কিন্তু প্রমাণ করিনি √3 অমূলদ সংখ্যা। তো আগে আমরা জেনে নেই √3 কেন অমূলদ সংখ্যা, এটা একটু জেনে নেই। উদাহরণ 1টা পড়ার আগে আমরা একটু √3 কেন অমূলদ সংখ্যা হলো এটা একটু জানবো আমরা। তো এখন √3 যেহেতু অমূলদ সংখ্যা, আবার √2 অমূলদ সংখ্যা, তো আগে আমরা √2 এই রুটের ভিতরে মৌলিক সংখ্যাগুলো কেন অমূলদ হচ্ছে আমরা একটু আলোচনা করে তারপরে উদাহরণ 1টা পড়ি। তো তার এই √2 একটা অমূলদ সংখ্যা। √2 অমূলদ সংখ্যা কেন? এটাই এখন আমরা ব্যাখ্যা করব। এখন দেখো, এখানে আমি ধরে নিলাম আমি জানি না যে √2 কি সংখ্যা, মূলদ না অমূলদ না অন্য কিছু সংখ্যা। আমি ধরে নিব যে √2 মূলদ সংখ্যা। যেহেতু আমি মূলদ সংখ্যা ধরে নিব, তার মানে √2 কে আমি অ্যাজ ইউজুয়ালি ব্যবহার করতে পারবো। তো আমি যেহেতু জানি না √2 অমূলদ সংখ্যা, এই জন্য আমি লিখবো ধরি √2 মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা। তো গত ক্লাসে আমরা মূলদ সংখ্যার সংখ্যা পড়েছিলাম যে সকল সংখ্যাকে পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যাবে, অর্থাৎ পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যাবে এবং যাদের ভাগফল একটা নির্দিষ্ট পরিমাণ থাকবে। এখন এটি পরিমাণ বলতে আমি কি বুঝালাম? এটা বুঝালাম যে দশমিক যদি আসেও তারপরে দশমিকের পরের ঘরগুলো গণনা করা যাবে, সেটা হচ্ছে মূলদ সংখ্যা, সেটা হলো মূলদ সংখ্যা। তো ধরে নিলাম পি ভাগ কিউ আকারে √2 কে প্রকাশ করা যাবে, অর্থাৎ যেহেতু পি ভাগ মূলদ সংখ্যা পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায়, √2 কেও পি ভাগ কিউ আকারে প্রকাশ করা গেল, ধরে নিলাম গেছে এটা। তো এখন যেহেতু √2, আমরা ক্যালকুলেশনের স্বার্থে কি করি? উভয় পক্ষে বর্গ করি। উভয় পক্ষে আমরা বর্গ করে ফেললাম। বর্গ করলে কি হবে? রুট উঠে যাবে। এখানে কি হবে? পি স্কয়ার ডিভাইডেড বাই কিউ স্কয়ার ইকুয়ালস টু 2। এখন দেখো, এইখানে আরেকটা কথা আছে। কথাগুলোটা কি? পি এবং কিউ সহমৌলিক হতে হবে। সহমৌলিক কি? সহমৌলিক হলো দুটো সংখ্যা যাদের মাঝখানে, অর্থাৎ গসাগু 1। শেষ কথা, দুটো সংখ্যা যাদের মাঝখানে গসাগু 1। এখন কি এটা 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 আমরা কিভাবে প্রকাশ করবো? যেমন ধরো, এই যে আমরা কাটাকাটি করি না, ধরো আমি 5 ডিভাইডেড বাই 15 লিখলাম, 15 লিখবো। এই দুটো কি সহমৌলিক? নো, সহমৌলিক হবে না। কেন হবে না? কারণ আমি যখন কাটাকাটি করি 5 দিয়ে 15 কে কাটলে 3 হয়, মানে আমার উত্তর হয় 1 ডিভাইডেড বাই 3। 1 ডিভাইডেড বাই 3। এইটা হচ্ছে তোমার সহমৌলিক সংখ্যা। তো আমার এখন প্রশ্ন হচ্ছে যে এমন দুটি সংখ্যা নিব যারা পরস্পর সহমৌলিক। ধরে নিলাম 4 আর 7 এটা সহমৌলিক। এখন কেন সহমৌলিকই ধরতে হয়?
কেন সহমণি ধরতে হয়? এবার দেখো সহমণি কেন ধরবো। এটা হলো যখন আমি 7 দিয়ে 4 ভাগ করব, ফলটা কি হয়? 0 যায় না, আবার 4 আসে, দশমিক দিয়ে 0, তারপর 5 7 35, 5 0 7 7 49, 1 0 7 30, 4 7 28, 2 7 2 14, 6 0 7 8 56, 4 দেখো আবার কিন্তু এখানে 4 চলে আসছে, আবার এটা দেখো এবার কি 4 দিলে 4 0 5 দিলে 5 সাথে 35, এরপরে কি এখানে 5 বাজবে, এরপরে 0 7 7 49, 1 বাজবে 0 7 1 7। দেখো আমি লাইনটা অনেক বড় হয়ে গেছে, 3 বাজবে 0, আবার এখানে আমাদের ধরো 0.57142857, এরপরে আবার 7 এরপরে কি হবে এবার দেখো আবার 4 4 28, 2 আবার 2 28, সরি 0 14 6 7 8 56, এইভাবে আবার চলতে থাকবে। আমি যেটা বোঝাতে চাচ্ছি যে 571428 আবার 571428 সংখ্যাটা কি হচ্ছে? রিপিট হচ্ছে, রিপিট মানে পুনরায় আসতেছে। তাহলে এটা কি মূলদ না অমূলদ? যদি রিপিট হয় এটা নির্দিষ্ট সিকোয়েন্স পর পর, তাহলে সেটা হলো মূলদ। তো আমরা সহমৌলিক জেনারেলি এইভাবেই ধরে নিব, এই জন্যই ধরবো। তাহলে কি পাইলাম আমরা? যেহেতু পি ভাগ কিউ আমরা কি করছি মূলদ আকারে প্রকাশ করছি, তাই আমি সহমৌলিক এই জন্যই ধরবো, আমি যে কোনো নাম্বার ধরলে সেটা যেন মূলদ পাই। ওকে, তাহলে পি ভাগ কিউ ধরার কারণটা হলো যেন আমি মূলদ পাই। কি ছিল? 4/7 ছিল। তো এই সংখ্যাটা এটা হলো ধরলাম, এটা হলো পি, এটা হলো কিউ, রাইট? এটা হলো কিউ, এটা হলো পি, পি ভাগ কিউ। তো এইবার দেখো, বা p square divided by q into q equals to 2, বা p square divided by q equals to 2q। এখন এখন আমি যেটা তোমাকে বলতে যাচ্ছি সেটা হলো p square মানে কি? p square divided by q equals 2q। তো এখন এই যে সংখ্যাটা আমি ধরছিলাম p এর মান 4, 7 এর মান হচ্ছে q, তো আমি এইটা একটু বুঝাবো, তার আগে এটার সাথে একটু তুলনা করি, তাহলে তোমরা সহজেই বুঝে যাবা। তো আমি কি নিয়েছিলাম প্রথমে? 4/7 equals to √2, তাহলে বর্গ করছি, এরপরে বর্গ করছিলাম, তো 16/49 equal 2। এরপরে দেখো কি করছিলাম, এরপরে 16/7 into 7 equal to 2, তারপরে কি করছি, অর্থাৎ p ভাগ q যেটা করতেছিলাম সেটা, বা 16/7 equal 2 into 7,
বা 16 ডিভাইডেড বাই 7 ইকুয়াল 14। এইটা 14 হলো, এখন 16 ডিভাইডেড বাই 7 এটা কি হয় দেখো। 16 ডিভাইডেড বাই যখন 7 আমরা ভাগ করে দেখি, 7 দিয়ে যদি আমি ভাগ করি, এক দুইবার যাবে, আর দুগুণা 14, 2 দশমিকে শূন্য যায় না, তাহলে এবার আবার দুইবার, 7 দুগুণা 14, এখানে কত হবে 6, 7 8টা 56, এখানে 4, 5 সাথে 35, 5 0, 7 সাথে 49, 1 7 7, 3, আবার 4 সাথে 28, এরপর আবার এখানে 2, 7 দুগুণা 14। দেখো এইভাবে 857142 এভাবে আবার আসবে। তো এটা কি কি সংখ্যা আসলো দেখি? পূর্ণ সংখ্যা? এটা কি পূর্ণ সংখ্যা আসলো? না, এটা ভগ্নাংশ আসছে। আর এই দিকে আসে পূর্ণ সংখ্যা। তার মানে কি লিখতে পারি আমরা? মানে এই যে এখানে 7 হলো কিউ ছিল, কিউ রাইট, 7টা ছিল কিউ, মানে কিউ সমান সমান 7 ধরছি, তাহলে 2 কিউ আমার পূর্ণ সংখ্যা, কারণ 2 কিউ হলো 14 বের হইছে, ঠিক আছে। বাট পি স্কয়ার বাই 7 এটা কি পূর্ণ সংখ্যা? নো, এটা পূর্ণ সংখ্যা নয়, কারণ পি এবং কিউ যখন আমি ধরছিলাম পি ছিল 4, কিউ ছিল 7, এটা কিন্তু স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে। এরা স্বাভাবিক সংখ্যা এবং পরস্পর সহমৌলিক। তাহলে 2q মানে 14, 14 equal to 2.2851724 আর ডট ডট আছে। তো 14 সমান কি এইটা হতে পারে? ভ্যালু কি এটা হতে পারে? অর্থাৎ যেটা আমি ক্যালকুলেশন করে করছিলাম সেটা কি ছিল? ক্যালকুলেশনটা ছিল এরকম যে পি স্কয়ার ডিভাইডেড বাই কিউ ইকুয়ালস টু 2q, পি স্কয়ার ডিভাইডেড বাই কিউ ইকুয়ালস টু 2q, মানে 2q এর মান ছিল কত? তো 14 ছিল, আর পি স্কয়ার বাই কিউ এর মান ছিল 2.2785117, সরি 5 না, 2851724। এইটা হলো ভগ্নাংশ আর এটা হলো পূর্ণ সংখ্যা, মানও সমান নয়, এটা হলো 2, এটা হলো 14। তাহলে এটা কি করে সম্ভব যে একটা অপূর্ণ সংখ্যা এটা অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যার সাথে মানে মিলে যাবে? তাহলে এইটা কখনোই সম্ভব নয়। অর্থাৎ তাহলে আমি লিখতে পারি, কি লিখতে পারি? পি স্কয়ার ডিভাইডেড বাই কিউ ইজ নট ইকুয়াল টু 2q। অর্থাৎ পি ভাগ কিউ আকারে রুট 2 কে প্রকাশ করা যায় না, রুট 2 কে প্রকাশ করা যাবে না। তাহলে রুট 2 কে পি ভাগ কিউ আকারে প্রকাশ করা না গেলে রুট 2 অবশ্যই কি সংখ্যা? অমূলদ সংখ্যা, মূলদ সংখ্যা নয়, অমূলদ সংখ্যা। বুঝলাম? তো এই যে এখন এই রুট 3ও সেম, রুট 3 তোমাদের হলো এইচ ডাব্লিউ, রুট 3টা আমাকে করে দেখাবা, একটা সংখ্যা নিয়ে এইভাবে দেখবা যে আসলে কি হয়। তো এখন আমরা হলো উদাহরণে যাব, এখন উদাহরণটাতে যাই। উদাহরণ উদাহরণ একে ছিল রুট 2 3 ও 4 এর মধ্যে দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করো, দুটি অমূলদ সংখ্যা। সংখ্যা নির্ণয়।
√2 এবং 4 এর মধ্যে দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করতে বলছে। দেখো এখানে √3 তুমি লিখে ইকুয়াল ক্যালকুলেটরে √3 দিয়ে ইকুয়াল দিবা, দেখবা যে 1.7325 এইভাবে অনেক মান চলে আসছে। 1.73205508 ইত্যাদি ইত্যাদি মান চলে আসছে। তো এটা তো অমূলদ সংখ্যা, এই জন্য এটা শেষ হবে না, আমরা জানি। তাহলে এটা অমূলদ সংখ্যা আর এটা কি পূর্ণ সংখ্যা, এই দুটার মধ্যে আমাকে কি বের করতে হবে? অমূলদ সংখ্যা, কতগুলো অমূলদ সংখ্যা বের হয়েছে। তো এখন দেখো আমি যদি এরকম করি যে √3 + 4 এই দুইটার মধ্যে বের করতে বলছে, √3 এবং 4 এর মধ্যে। তো 4 এর বেশি হওয়া যাবে না, আবার √3 এর কমও হওয়া যাবে না, তাহলে তার মাঝখানে থাকলো না। আর আমি যদি এই দুটো যোগ করি তাহলে কি হতো? 1.732050 ডট 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 প্লাস 4, তাহলে কি হয়ে যেত? 5.732050 ডট ডট ডট। প্রশ্ন হচ্ছে এটা কিন্তু আমার অমূলদ সংখ্যা বের হইল, এটা কিন্তু অমূলদ সংখ্যা, না এটা শেষ হবে না, এটা আমার জানা নেই লাস্ট কত ডিজিট। তো এখন বাট এটা কিন্তু ওই প্রশ্ন অনুসারে আমার চাহিদা সম্পূর্ণ হয়নি। কেন হয়নি? কারণ √3 এবং 4 এর মধ্যে চাইছে, এটা কত হয়েছে? 5 এরও বেশি হয়ে গেছে, 4 এর মধ্যে নাই আর। তাহলে এইরকম করে কিন্তু করা যাবে না যে আমি দুটো যোগ করে দিলাম হয়ে গেল, এটা হবে না। তাহলে কি করতে হবে আমাকে? তাহলে আমার টেকনিক হচ্ছে আমরা √3 এবং 4 এর মাঝখানে যদি বলে তাহলে আমাদের গড় বের করব আমরা, গড়। অর্থাৎ এখানে কয়টা সংখ্যা √3 এবং 4? দুইটা। তো আমরা ক্লাস 5 এ গড় পড়ছিলাম, মনে আছে? যতগুলো সংখ্যা ততগুলো দিয়ে ভাগ, সংখ্যা দিয়ে ভাগ। তাহলে এই যে আমি প্রথম সংখ্যাটা পাইলাম, বললাম এটা হলো প্রথম সংখ্যা a। তো প্রথম সংখ্যা আমি যেটা পাবো সেটা হলো a ধরে নিলাম প্রথম সংখ্যা। তাহলে 2 দিয়ে কেন ভাগ করলাম? যাতে আমরা ওই দুটার যোগফল 2 দিয়ে ভাগ করলে মাঝখানে থাকে। আর গড় কেন? এটা একটা গড়, আমরা বলতে পারি এটা গড়। গড় দিলে ওটা কখনো ওভার করে না। ওভার মানে হলো বড়টার কখনো বেশি হয় না, আবার ছোটটার কখনো ছোট হয় না। বুঝছি তো? এই জন্য আমরা ভাগ করে দিলাম। তাহলে ভাগ করলে কি আসবে? 2.866 ডট ডট। এখানে ডট ডট দেয়নি তোমাদের বইতে, কিন্তু এখানে আরো হবে, কারণ √3 হচ্ছে √3 + 4 5.732050 ডট ডট ভাগ 2, তো এটা 2.86 আরো ডট ডট আসবে তো ভাগ করলে। তো যেহেতু এটা যে অমূলদ সংখ্যা বের করছে, আমার তো অমূলদ আমি পেয়ে গেছি। তাহলে অমূলদ সংখ্যা দুইটার যোগফল অমূলদ সংখ্যা পাইলাম, 2 দ্বারা ভাগ করলেও সেটাকে আমি অমূলদ সংখ্যা পেয়ে গেলাম। তো এখন প্রথম সংখ্যাটা পাইলাম, তাহলে আমি দ্বিতীয় সংখ্যাটা স্যার কিভাবে বের করবো, তাই না? দ্বিতীয় সংখ্যাটা হলো, ধরলাম দ্বিতীয় সংখ্যাটা হলো b, ধরলাম দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে b। তো দ্বিতীয় সংখ্যা হলো, প্রথম সংখ্যাটা যেহেতু এইটা বের হয়েছে, তাহলে এটার সাথে যেন বড় হয় ওইরকম একটা সংখ্যা বের করবো। ছোট হলেও সমস্যা নেই, নো প্রবলেম। তাহলে কি সেটা? √3 তো ফিক্স থাকবে, কারণ কি √3 হলো লোয়েস্ট ভ্যালু আর 4 হচ্ছে হাইয়েস্ট ভ্যালু। মানে √3 এই দুটার মধ্যে হলো ছোট মান আর 4 হচ্ছে বড় মান। প্লাস যেহেতু আমরা এইটার চাইতে বড় করে মানটা বের করবো, এই জন্য 4 + 4 করব, যাতে 4 এর দিকে আমার মানটা চলে যায়, 4 এর দিকে মানটা যায়। তাহলে এখন আমি কত লিখলাম? যেহেতু এখানে সংখ্যা আগে ছিল 2টা, এখন কয়টা হলো আমার? 1 2 3, এর জন্য আমি 3 দিয়ে ভাগ দিব, গড়। বুঝলাম? তাহলে এইবার দেখো, এবার আসছে কত? 3.244 ডট ডট ডট। এই যে দুটো আমাদের অমূলদ সংখ্যা বের হলো। যদি আমাকে বলতো যে আরেকটা 3টা বের করো, তাহলে কি করতাম? ধরলাম c একটা সংখ্যা, √3 তো ফিক্স,
আমি এইটার চাইতে তখন একটু বড় সংখ্যাটা বের করবো, তখন কি হবে √3 প্লাস 4 প্লাস 4 প্লাস 4 ডিভাইডেড বাই 4, যেটা মান আসবে ওটা আমাদের তৃতীয় নম্বর সংখ্যা। বুঝলাম তো? তো দেখো এখানে আরেকটু কথা আছে, কথা হলো দেখো এখানে আমরা কি করলাম, যেটা বড় সংখ্যা সেটা যোগ করলাম, তাই না? যেটা আস্তে আস্তে যদি এরকম করতাম, যদি এরকম করতাম √3 1.7320508, তো তখন করছিলাম কি, এটা প্রথমটা হলো √3 প্লাস 4/2, দ্বিতীয়টা ছিল √3 প্লাস 4 প্লাস 4/3, এরকম করছিলাম। এবং তোমাদের বইতে এটা দেওয়া আছে, যদি এরকম হতো প্রথমটা হলো যা আছে তাই √3 প্লাস 4/2, প্রথমটা এটা, দ্বিতীয়টা যদি এরকম হতো √3 প্লাস √3 প্লাস 4/3, তাহলে কত হতো? তাহলে কি আমার অমূলদ সংখ্যা হতো না? কারণ এইটা অমূলদ, এটাও অমূলদ, অমূলদ অমূলদ যোগ করলে অমূলদ, তার সাথে পূর্ণ সংখ্যা যেটাই যোগ করি অমূলদ, ভাগ যার সাথে ভাগ করব সেটাও ভাগ করলে ভাগফল অমূলদ, এটা কি আসবে না? এটাও হবে, এটা তো আমি অমূলদ সংখ্যা পাবো, তাহলে এটার যোগফল আসবে কত? এই যে নিলাম, এটা আসবে তোমার 2.4881016 ডট ডট ডট, এটা আমাদের 2.488 ডট ডট ডট, এই এত কিছু না দিয়ে ডট 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 দিয়ে দাও। এটাও তো একটা অমূলদ সংখ্যা পাই, তাই না? তাহলে এইটার জন্য প্রথমটার জন্য বি কত পাইছিলাম? 2.866 ডট ডট ডট, এটা অমূলদ, এটা কি অমূলদ নয়? এটা কি √3 এবং 4 এর মাঝখানে নয়? অবশ্যই √3 এবং 4 এর মাঝখানে। তাহলে এটা কি হবে না? এটাও হবে। কোশ্চেন হলো তাহলে এটা কেন দেয়নি? এটা এই জন্য দেয়নি কারণ দেখবা যে √3 এমনি শেষ হয় না অমূলদ সংখ্যা, অমূলদ সাথে অমূলদ যোগ করাটা একটু ঝামেলার ব্যাপার, মানে সময় সাপেক্ষ, কারণ এগুলো তো শেষ নাই, অনেক অনেক হিউজ পরিমাণে হয়ে যায়, এই জন্য এইটা এখানে সেট করা হয়নি। আমরা প্রথম এইটা এটা করবো, যেটা সহজ, এটাও সহজ, এটা তো ক্যালকুলেটারে করবো তোমরা। তো এটা হলো পূর্ণ সংখ্যা হলে আমরা বৃদ্ধি করব, অমূলদটাকে আর বৃদ্ধি করব না। হুম, ওই এটা আসবে 4 এর দিকে সংখ্যাটা বৃদ্ধি, আর ওটা যাবে 3 এর দিকে, অর্থাৎ সংখ্যাটা কমে যাবে, কিন্তু অমূলদ ঠিকই হবে। এই হচ্ছে আমাদের আজকের ম্যাথ ছিল। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবা, সুস্থ থাকবা। আগামী ক্লাসে আমরা সেট এবং ফাংশন করব, অধ্যায় 2.1। তখন ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।